এরা কি দৌড়তেও জানে না এটা। বাংলাদেশের জমিনে বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশে দাঁড়িয়ে আজকে সবচেয়ে বড় চুল ডেস্টিনি গ্রুপ তৈরি করে কোম্পানি তৈরি করে হাজার হাজার যুবকদের অর্থ লুটপাটকারী সন্ত্রাসী কিভাবে আজকে প্রকাশ করলো, এটা এই সরকারের কাছে জানতে চাই। এরকম একটা সন্ত্রাসীকে কে লিড দিয়েছে, কে সহযোগিতা করেছে বা করে যাচ্ছে? রাজনৈতিক দল। আমাদের টাকা আমাদের টাকা দিতে হবে, দিতে হবে। আমাদের টাকা আমাদের টাকা দিতে হবে, দিতে হবে। আমাদের টাকা আমাদের টাকা দিতে হবে, দিতে হবে। এই চক্রান্ত মানি না, মানবো না। রফিকুল আমিনের এই চক্রান্ত মানি না, মানবো না। আমাদের টাকা আমাদের টাকা দিতে হবে, দিতে হবে। এই ধরনের চক্রান্ত মানি না, মানবো না। চক্রান্তকারীর ঠিকানা এই বাংলায় হবে না। চক্রান্তকারীর ঠিকানা এই বাংলায় হবে না, হবে না, হবে না। চক্রান্তকারীর ঠিকানা এই বাংলায় হবে না। গ্রাহকদের এই টাকা হবে। গ্রাহকদের সাথে এই ধরনের দুর্নীতি মানবো না। গ্রাহকদের দুর্নীতি আর সহ্য করবো না। আমরা সবাই এইখানে চাচা বলেন সবাই এনে ভুক্তভোগী। আমি ডেস্টিনিতে বিনিয়োগকারী। আপনারা আজকে কেন একত্রিত হয়েছেন বলেন তো? আমরা ডেস্টিনিতে আমাদের বিনিয়োগ ছিল রফিকুল আমিন 2012 সালের আগে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে 3400 কোটি টাকা সংগ্রহ করেছে। আজকে আমরা কোনো ডিভিডেন্ড পাই না, মাল্টিপারপাসের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, মাত্র 34 লক্ষ টাকা আছে। মাল্টিপারপাসের যেখানে 3450 কোটি টাকা কালেকশন করেছে সেখানে নামে 20 কোটি টাকা সাবকবলাকৃত সম্পত্তি কিনা হয়েছে, বাকি টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাই। তাহলে আমাদের প্রশ্ন, রফিকুল আমিন আমাদের টাকা ফেরত না দিয়ে এই টাকা ফেরত না দিয়ে রাজনৈতিক দল গঠন করতেছে তাকে সেভ করার জন্য, ঢাল হিসেবে ব্যবহার করার জন্য। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের টাকা আগে ফেরত দিতে হবে, তার রাজনৈতিক দল টাকা পাওয়ানো কত? আমার ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির 27 লক্ষ টাকা, আমার ব্যক্তিগত নামে 5 লক্ষ টাকা। কি নাম আপনার? আমি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একজন বিনিয়োগকারী। চাচা হ্যাঁ, আমিও একজন বিনিয়োগকারী। আমার টাকা আছে 50,000 টাকা। আচ্ছা, আপনার নামটা কি বললেন? মিসবাউদ্দিন। আপনার এই আজকে এখানে দাঁড়ানোর মূল কারণটা হলো আমাদের টাকা না দিয়ে সে দল বানাইতেছে। টাকা না দিয়ে দল বানায়। আমি শেরাটন হোটেলে কোটি কোটি টাকা খরচ করতেছে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির আমি বিনিয়োগকারী। এই ডেস্টিনি মাল্টিপারপাস এর নাম আছে, আইডি কার্ড আছে। রফিকুল আমিন 3400 কোটি টাকা সংগ্রহ কত করেছেন। টাকা পান? আজকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে মাত্র 224 কোটি টাকার সম্পত্তি আছে, বাকি টাকা কোথায় গিয়েছে এটা আমার প্রশ্ন। আজকে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অ্যাকাউন্টে আছে মাত্র 34 লক্ষ টাকা, বাকি টাকা সে বিদেশে পাচার করেছে এবং ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছে। এখন আমাদের টাকা ফেরত না দিয়ে রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে আমাদের টাকা ফেরত না দেওয়ার জন্য একটা ভাওতাবাজি শুরু করতে যাচ্ছে। আমরা চাই আগে আমাদের টাকা ফেরত দিতে হবে, তারপর সে চাইলে তার রাজনৈতিক দল গঠক আর যাই করুক সেটা করতে পারে। আমাদের কোনো আপত্তি নেই। মানে বিনিয়োগকারী, আমরা এখানে বিনিয়োগ করছি। মোট কত টাকা বিনিয়োগ করছিলেন? 50,000। আচ্ছা, আপনি এটা এটা হলো 2010 সুদাগর। আসলে আপনার মূল কারণটা কি? আজকে কারণটা হলো জেল থেকে বের হয়ে বলছে আমার বিনিয়োগের আমি মানে এখন বলুন আপনি কেন এখানে দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছি আমাদের টাকা না দিয়ে উনি নতুন দল গঠন করতেছে। আজকে আত্মপ্রকাশ করছে ওনার আম জনতার দল নামে একটা দল। তা আমরা এটা তীব্র নিন্দা প্রকাশ করতেছি। কারণ হলো আমরা এত বছর দেখেন, আমরা 10 সাল 12 সাল 11 সাল টাকা ইনভেস্ট করে রাখছি। উনি আমাদের টাকা ফেরত দিবে, জেল থেকে বেরিয়ে বলছে আগে সবার টাকা ফেরত দিব, এরপরে আমি অন্য কাজ করবো। কিন্তু উনি আমাদের টাকা ফেরত না দিয়ে উনি এখন দল গঠন করতেছে। উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সেরাটনের দল বানাইতেছে, আত্মপ্রকাশ করতেছে। এটা তীব্র নিন্দা জানাতে। আপনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? 50,000 টাকা। এরকম আমার মতন লক্ষ লক্ষ গ্রাহক আছে।
আমার ফ্যামিলিতে এরকম আমার আন্ডারে অনেক লোক ছিল, তারাও বিনিয়োগ করছে, তারা ইজ্জত হারাইছে, অনেকে ঘর বাড়ি ছাড়া হয়েছে, অনেকে ফতের ফকির হয়ে গেছে, মানুষের মাইর গিয়েছে। ভাই আপনি কত সালে বিনিয়োগ করছিলেন? কত সালে আপনি ইয়ে করেছেন? এটা লেখা আছে, ডেট আছে এখানে আমাদের 27 ফেব্রুয়ারি 2011। 27 ফেব্রুয়ারি 2011। 5 লক্ষ টাকা আমার ব্যক্তিগত নামে আমি বিনিয়োগ করেছি। বিনিয়োগে কি পেয়েছেন? আমাদের সাথে শুধু আমি একা না, এখানে শুধু অনেক ডকুমেন্টস আছে, লক্ষ লক্ষ গ্রাহক। আমরা ডিভিডেন্ড পাবো। তারা পরিকল্পিতভাবে এই সমিতিটাকে গত 13 বছর ধরে বন্ধ রেখেছে এবং সমিতির আন্ডারে কোম্পানি আছে, একসাথে একযোগে এই লিমিটেড কোম্পানিগুলোকে বন্ধ করে রেখেছে। কারণ তারা এই কোম্পানিগুলো খুলেছে সমিতির টাকা আত্মসাৎ করার জন্য। এখন যদি কোম্পানিটা চালু থাকে, তারা যে আত্মসাৎ করেছে সেটা প্রমাণ উন্মোচিত হবে, সেই উন্মোচনটা যেন না হয় সেজন্য তারা এখন সোজা কথা, নতুন বাংলাদেশে কোনো চোর, ডাকাত, টাকা পাচারকারী বাংলাদেশের রাজনীতি করার অধিকার পাবে না। সেই অধিকার দিবে না। আমাদের টাকা কখন দিবি? এক দফা এক দাবি। আমাদের টাকা কখন দিবি? আমাদের টাকা কখন দিবি? এক দফা এক দাবি। আমিনের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ডেস্টিনির কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। গ্রাহকের টাকা ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে, গ্রাহকের পূর্ণ টাকা ফেরত দিতে হবে, দিতে হবে। গ্রাহকের টাকা এখনই ফেরত দিতে হবে দিতে আমাদের। হবে। আমরা এই টাকার জন্য অনেকভাবে নিপীড়িত হয়েছি। ডেস্টিনি এই রুল আমিন কখনো আমাদেরকে খোঁজ দেয়নি এবং সে নিজে দুর্নীতি মামলায় জেল কারাগারে আত্মগোপনে ছিল বলা যায় বিগত সরকারের আমলে। 5 আগস্টের পরে সে তার মামলাগুলো থেকে অব্যাহতি নিয়ে এখন নতুন করে সে রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে সে নিজেকে বাঁচানোর জন্য আজকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে। এমনকি ওই রাজনৈতিক দলের এক নাম থেকে শুরু করে আদর্শ, লক্ষ্য এবং কর্মপদ্ধতি সবকিছু তারা কপি করেছে। এবং আমরা মনে করে থাকি কর্নেল মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে আমজনতার দল যেভাবে কাজগুলো করে যাচ্ছে, তারা এটাকে বিতর্কিত করার জন্যই তারা এই ধরনের আত্মপ্রকাশ ঘটিয়েছে দেশ বা কোনো শত্রুর ইন্ধনে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে ডেস্টিনির রফিকুল আমিন গ্রাহকের টাকা ফেরত না দিয়ে এই স্বাধীন ভূখণ্ডে এই ফ্যাসিবাদ বিতরিত হওয়ার পরে এই অবাধ উর্বর ভূমিতে আমরা রাজনীতি করার সুযোগ তাকে দিব না। আমরা এই জনতার মঞ্চ থেকে যারা যারা ডেস্টিনির মাধ্যমে প্রতারিত হয়েছে, এই প্রতারিত হওয়া জনগণের মধ্য থেকে আমরা বলতে চাই, ডেস্টিনির এই 17 লক্ষ গ্রাহকের পরিবার, তাদের প্রতিষ্ঠান এবং তাদের প্রত্যেকটি পারিবারিক সম্পর্কের মধ্যে এই ডেস্টিনি কলুষিত করেছে, তাদের এক একজনকে বিচ্ছিন্ন করে ছেড়েছে। তাদের আপনারা জেনে থাকবেন 2012 সালে তাদের ট্রি প্লান্টের নামে তারা 12,000 কোটি টাকা, 2200 কোটি টাকা, দুঃখিত, তারা লোপাট করেছে। এই ধরনের কোন লোপাটকারীকে বাংলাদেশের জনতা আর রাজনৈতিক ময়দানে দেখতে চায় না। কেননা এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং কর্পোরেট ব্যবসায়ীরা যদি বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করে, তাহলে এটা স্পষ্ট আগামী অল্প দিনের মধ্যে আবার এই বাংলাদেশে ফ্যাসিস্ট মাথা চাড়া দেবে। ছাত্র জনতাকে আবার মাঠে নামতে হবে। আমরা কি বারবার রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করার কোনো ওসিয়ত দিয়েছি? না। আমরা ছাত্র জনতা স্পষ্ট করে বলতে চাই, এই দেশে কেবলমাত্র সুস্থ সৎ ইমেজের রাজনীতিবিদরাই রাজনীতি করতে পারবে। দালালি না আজাদি, দালালি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, রুলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, রুলের কালো হাত, রুলের দুই গালে জুতা মারো তালে তালে, ডেস্টিনির দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, ডেস্টিনির দুই গালে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, রুল আমিনকে হিসাব দিতে হবে 22,000 কোটি টাকার
হিসাব রুহুল আমিনকে দিতে হবে। আগে আমাদের হিসাব দিবি, তারপর রাজনীতি। রুহুল আমিনের প্যান্ট শার্ট সব খুলে বিক্রি করে ফেলাবো, তারপর এই টাকা ফেরত আনবো। আজকে আপনারা ভাবতেছেন এখানে গুটি কয়েকজন, এটা আদতে রফিকুল আমিন এবং ডেস্টিনির প্রতি জাস্ট একটা মেসেজ। আজকে যদি তারা আমাদের কথার সাথে যদি তারা সমর্থন না করে, আগামী দিনে এই নির্বাচন কমিশনের অফিসে তাদের রাজনৈতিক দলকে যেন অন্তর্ভুক্ত করা না হয়, তার লক্ষ্যে এখানে লক্ষ লক্ষ মানুষের অন্তত এই ডেস্টিনি থেকে যারা গ্রাহক হয়েছে তাদের দ্বারা এই রুহুল আমিনকে আমরা ব্লকেট করেই ছাড়বো। আপনারা কি ভুলে গেছেন? শাহবাগে আমরা বাংলা ব্লকেট করেছিলাম। আমরা বাংলা ব্লকেট কেন করেছিলাম? এই ফ্যাসিস্ট সরকারের যত ধরনের দমন নিপীড়ন, যত ধরনের দুর্নীতিকে প্রশ্রয়, সব ধরনের মতবাদের বিরুদ্ধে বাংলার সোচ্চার ছাত্র জনতা আমরা বাংলা আজকে আমরা এই জনতার ময়দান থেকে এই ডেস্টিনির প্রতারিত গ্রাহকদের মঞ্চ থেকে ডেস্টিনির রুহুল আমিনকে বলে দিতে চাই, আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার করে তোলেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা জনগণের সাথে প্রতারিত করে জনগণকে সাথে নিয়ে আপনারা যেই মঞ্চায়ন করেছেন রাজনীতির, আমরা এটাকে করতে দেব না। আমরা আছি, আমরা দেখতে চাই তারা নাকি আজকে নিবন্ধনের প্রতি সেই ইউনুসে আসার পরেতে এমন কোন ভালো কাজ দেশে হয়েছে কিন্তু দেখানো হচ্ছে না, খারাপ কাজগুলো দেখা যাচ্ছে। এ মাদার চোদ কি করে দল গঠনের সাহস পায়? কি করে পারে মাদার চোদের বাচ্চা? হ্যাঁ, এদেশে মানুষ নাই, এদেশে কোনো মানুষ নাই। হ্যাঁ, আমরা তো সব কুত্তার বাচ্চা। এত ভালোই ছিল শেখ হাসিনা, ওরম কুত্তা দরকার, ধরবে, জবাই করবে, ওই বেড়া ওই বিচারে গোষ্ঠী চুলে দেবে, এই দরকার এই দেশে। তাহলে এর মতন লোক কি করে এসে দলের ইয়ে করে? হ্যাঁ, এগুলো কোনো এটা কোনো সভ্য দেশের কাজ? এগুলো কার কথা বলছেন? এই রফিকুলের কথা বলছি। এই অন্তত 18-19 লক্ষ লোকের টাকা মেরে খাইছে। হ্যাঁ, তারে শেখ হাসিনার আমলে তারে জেলে ইয়ে করছে, তাদেরকে বন্ধ করছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে নতুন স্বাধীনতা। ওই 1400, 1500, 1600 লোক, 30,000 ছেলে পেলে গুলি খাইছে এই কারণে। এর জবাব কে দেবে? এই তো 10-12 জন দেখছেন, এই ডাকলে পরে ঢাকা শহর বন্ধ হয়ে যাবে। ঠিক, আর কি বলবে? বলার কিছু নাই এদেশে। হাজার হাজার মানুষ আমাদেরকে আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা দিতে হবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জমিনে, নতুন বাংলাদেশে কোন চুর, বাটপার, টাকা পাচারকারীরা রাজনীতি করার অধিকার পাবে না, পাবে না। কারণ যদি চুর বাটপারদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিণাম ভয়াবহতা হবে। বাংলাদেশে যারা রাজনীতি করবে, সত্যবাদী, ভালো ইমেজওয়ালা ব্যক্তিরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে। কোন চোর, বাটপার, সন্ত্রাস, এদেরকে আর বাংলার মানুষ রাজনীতি দেখতে চায় না। আমার কোন যদি বিশাল ভোটের আয়োজন করতে পারেন, দেখতে পারেন বাংলাদেশের কোন নাগরিক এই চুর বাটপারের, ডেস্টিনির চুর বাটপারদেরকে রাজনীতি দেখতে চায় না। এরা জনগণের টাকা চুরি করে আজকে রাজনীতির দল ঘোষণা করার সাহস কোথা থেকে পেল? এটা আমরা এই সরকারের কাছে জানতে চাই। এবং কারা এই ডেস্টিনির এই চুর এবং 2200 কোটি টাকা লুটপাটকারীকে কারা আজকে বনানীর হুডেলে গিয়ে সহযোগিতা করলো? এখন কিছুক্ষণ আগে দেখলাম ভাই, একজন জনপ্রিয় নেতা এই ইলিয়াস কাঞ্চন ভাই আজকে ওই চুরের দলের অনুষ্ঠানে গিয়ে উনি দাওয়াতকে আসছেন। এটা আমার প্রশ্ন, একজন জনপ্রিয় ইলিয়াস ভাই ওখানে কিভাবে গেলেন এবং চোরদের সাথে, ডাকাতদের সাথে কিভাবে উনি সমর্থন করলেন? ইলিয়াস ভাই গেছেন না, ইলিয়াস কাঞ্চন ভাই